সাম্প্রদায়িক সহিংসতার মধ্যে সিরিয়ার বেশ কয়েকটি স্থানে বিমান হামলা, ইসরায়েলের বিমানবন্দর ও সেনা ঘাঁটির বিরুদ্ধে অভিযান। ইরাকের কুর্দিস্তানে যুক্তরাষ্ট্রের মালিকানাধীন কোম্পানির একটি তেল ক্ষেত্রে ড্রোন হামলা, ছড়িয়ে পড়ে আগুন, দায় স্বীকার করেনি কেউ। ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধের শর্তে যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা নয়, ওয়াশিংটনকে সাফ জানালো তেহরান। এবং ইউরোপ জুড়ে তীব্র তাপপ্রবাহ, স্পেনে 2 মাসে 1200 জনের প্রাণহানি, মিলান, রোম সহ ইতালির 17টি স্থানে রেড অ্যালার্ট। বিশ্বজুড়ে ঘটে যাওয়া দিনের গুরুত্বপূর্ণ ঘটনাবলী নিয়ে আরটিভির নিয়মিত আয়োজন সারাদিনের বিশ্বে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি হাবিবা আফরোজ। সাম্প্রদায়িক সহিংসতার মধ্যে সিরিয়ার বেশ কয়েকটি স্থানে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। মঙ্গলবার সিরিয়ার সুইদার বিভিন্ন স্থান এবং দেশটির সরকারি বাহিনীর ওপর এই হামলা চালানো হয়। এ সময় বিমানবন্দর, সেনাবাহিনীর বহর, সেনা ঘাঁটি ও দ্রুজ সম্প্রদায়ের বিরুদ্ধে অভিযান চালানো বিভিন্ন সেনা দলকে লক্ষ্যবস্তু করা হয়। অন্যদিকে ইসরায়েল সমর্থিত আল হিজরি মিলিশিয়া সদস্য ও দ্রুজ ধর্মীয় যোদ্ধাদের সুইদাতে প্রবেশের সময় ড্রোন হামলা করেছে ইসরায়েলি বাহিনী। বাহিনীর তরফে বলা হয়, বেদুইন উপজাতিদের সঙ্গে সংঘর্ষের অবসান ঘটাতে এই হামলা চালানো হয়েছে। এদিকে সিরিয়ার সরকারি বাহিনীর ওপর আক্রমণ বন্ধ করতে ইসরায়েলকে অনুরোধ করেছে যুক্তরাষ্ট্র। যদিও সিরিয়ার দ্রুজ সম্প্রদায়ের সদস্যদের সুরক্ষা দিতে প্রতিশ্রুতি দিয়েছে ইসরায়েল। এদিকে দক্ষিণ সিরিয়ার সুইদা ও আশপাশের এলাকায় চলমান সহিংসতায় নিহত বেড়ে দাঁড়িয়েছে 203 জনে। সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস বলছে, সরকারের নিরাপত্তা বাহিনী ও সশস্ত্র গ্রুপগুলোর মধ্যে সংঘর্ষে এই প্রাণহানির ঘটনা ঘটেছে। সংঘর্ষে বহু ঘরবাড়ি ও বেসামরিক অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে। আহত হয়েছেন আরও বহু মানুষ। আহতদের মধ্যে অনেকেই সংকটজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। চলমান এই সহিংসতার নিন্দা এবং সকল পক্ষকে শান্তি ও সংলাপে ফিরে আসার আহ্বান জানিয়েছে জাতিসংঘ এবং আন্তর্জাতিক সম্প্রদায়। সুদানের শিশু, গর্ভবতী নারীর সহ অন্তত 300 জনকে হত্যার অভিযোগ এনেছে দেশটির মানবাধিকার আইনজীবীদের একটি দল। দেশটির আধা সামরিক বাহিনী র্যাপিড সাপোর্ট ফোর্সেস বা আরএসএফ এর বিরুদ্ধে এই অভিযোগ করা হয়। উত্তর করদোফান রাজ্যের বিভিন্ন গ্রামে হামলা চালিয়ে ও আগুন ধরিয়ে তাদের হত্যা করা হয়। সুদানের পশ্চিমাঞ্চলে দেশটির সেনাবাহিনী ও আরএসএফ এর মধ্যে ভয়াবহ সংঘর্ষ চলছে। এর মধ্যে গেল সোমবার রাতে ইমার্জেন্সি ল ইয়ার্স নামের সংগঠনটি এক বিবৃতিতে এই অভিযোগ করে। এতে বলা হয়, বারার শহরের আশপাশের বেশ কয়েকটি গ্রামে হামলা চালিয়েছে আরএসএফ। এ সময় শাগ আলনোম নামের একটি গ্রামে তাদের হামলার 2 শতাধিক মানুষ নিহত হয়। কেউ কেউ নিজের ঘরে পুড়ে মারা গেছেন, আবার কেউ গুলিতে নিহত হয়েছেন। এছাড়া আশপাশের গ্রামগুলোতে আরও 38 জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। অনেককেই জোর করে তুলে নিয়ে যাওয়া হয়েছে। ইরাকের স্বায়ত্তশাসিত কুর্দিস্তান অঞ্চলে যুক্তরাষ্ট্রের মালিকানাধীন কোম্পানির একটি তেল ক্ষেত্রে ড্রোন হামলা হয়েছে। মঙ্গলবার এই হামলায় তেল ক্ষেত্রের কার্যক্রম স্থগিত করতে বাধ্য হয় মার্কিন ওই কোম্পানি। এক প্রতিবেদনে এই তথ্য জানায় এএফপি। কুর্দিস্তান অঞ্চলের গুরুত্বপূর্ণ অর্থনৈতিক অবকাঠামো লক্ষ্য করে চালানো এই হামলাকে সন্ত্রাসী কর্মকাণ্ড বলে অভিহিত করেছে সরকার। ড্রোন হামলার পরপরই সেখানে আগুন ছড়িয়ে পড়ে। তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি, তবে রিপোর্ট লেখা পর্যন্ত কোনো গোষ্ঠী এই হামলার দায় স্বীকার করেনি। লেবাননে ইসরায়েলি বিমান হামলায় নিহত হয়েছে অন্তত 12 জন। মঙ্গলবার লেবাননের নিরাপত্তা সূত্রের বরাতে বার্তা সংস্থা রয়টার্স জানায়, দেশটির পূর্বাঞ্চলে চালানো হামলায় নিহত হওয়াদের মধ্যে ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর 5 সদস্যও আছেন। হামলার পর ইসরায়েলের তরফে বলা হয়, সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ পুনরায় শক্তিশালী হওয়ার ঠেকানোর উদ্দেশ্যেই এই হামলা চালানো হয়েছে। ইসরায়েলি সেনাবাহিনী জানায়, মঙ্গলবার লেবাননের বেকা উপত্যকায় হিজবুল্লাহ যোদ্ধাদের প্রশিক্ষণ শিবির ও অস্ত্রাগার লক্ষ্য করে বিমান হামলা চালানো হয়। এদিকে লেবাননের বিরুদ্ধে হওয়া ইসরায়েলি আগ্রাসনের নিন্দা জানিয়েছে সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। একে ভয়াবহ উত্তেজনা বৃদ্ধি বলেও আখ্যা দিয়েছে গোষ্ঠীটি। গাজার পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠেছে। ইসরায়েলের কথিত মানবিক উদ্যোগে নিহত হচ্ছে শত শত ফিলিস্তিনি। জাতিসংঘ বলছে, ইসরায়েলি
ত্রাণ কেন্দ্র থেকে সহায়তা নিতে আসা শত শত মানুষকে হত্যা করেছে ইসরায়েলি সেনারা। এই ধারাবাহিকতায় এবার ফিলিস্তিনের রাফায় গড়ে তোলা হচ্ছে মানবিক শহর, যাকে অনেকেই তুলনা করছে আধুনিক কনসেন্ট্রেশন ক্যাম্প নামেও। এদিকে গাজায় পর্যাপ্ত খাদ্য চিকিৎসার অভাবে অপুষ্টিতে ভুগছে অধিকাংশ শিশু, আশঙ্কা রয়েছে দুর্ভিক্ষের। বিস্তারিত জানাচ্ছেন বিনয়ামিন। যেখানে ত্রাণ সেখানেই মৃত্যু। গাজার যেসব মানুষ একটু খাবারের আশায় ত্রাণ কেন্দ্রে জড়ো হন, তাদের ওপরই নেমে আসছে ইসরায়েলি বোমা। জাতিসংঘের হিসাব অনুযায়ী গেল 6 সপ্তাহে অন্তত 875 জন ত্রাণ প্রত্যাশী প্রাণ হারিয়েছেন গাজায়। এর মধ্যে শুধু ত্রাণ কেন্দ্রের আশেপাশেই মারা গেছে 2 শতাধিক ফিলিস্তিনি। গেল মে মাসের শেষ দিকে গাজায় সশস্ত্র সেনাদের অস্ত্রের মুখে ত্রাণ বিতরণ শুরু করে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। এর নাম দেয়া হয় গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশন বা GHF। সংস্থাটি কার্যক্রম শুরুর পর থেকেই ক্ষুধার্ত ফিলিস্তিনিদের জন্য এটি পরিণত হয়েছে মৃত্যুফাঁদে। এসব কেন্দ্রে সহায়তা নিতে এসে গোলার আঘাতে নিহত হওয়া খুবই সাধারণ বিষয় হয়ে দাঁড়িয়েছে গাজাবাসীর জন্য। একই পদ্ধতিতে এবার দক্ষিণ গাজায় হিউম্যানিটেরিয়ান সিটি বা মানবিক শহর চালু করতে চায় ইসরায়েল। এ শহরে উপত্যকার কয়েক লাখ বাসিন্দাকে এক জায়গায় রাখা হবে। মানবিক নামের আড়ালে এটিকে ইসরায়েলি সেনারা কনসেন্ট্রেশন ক্যাম্প হিসাবেও ব্যবহার করতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। শুরুতে গাজার বাসিন্দাদের অন্য দেশে চলে যাওয়ার বার্তা দিলেও এখন ইসরায়েল বলছে রাফা শহরের একটি নির্দিষ্ট স্থানে তাদের জড়ো করে রাখা হবে। বিশেষজ্ঞরা বলছেন রাফায় মানবিক শহর নির্মাণের প্রস্তাবিত পরিকল্পনার পেছনে ইসরায়েলের মূল উদ্দেশ্য হচ্ছে ফিলিস্তিনিদের সম্পূর্ণরূপে জাতিগতভাবে নির্মূল করে দেয়া। সংবাদ মাধ্যম আল জাজিরা জানায়, এই পরিকল্পনার মাধ্যমে গাজাবাসীদের তাদের ভূমি ছেড়ে দিয়ে অন্য জায়গায় চলে যেতে বাধ্য করছে ইসরায়েল। এতে খুব ছোট একটি জায়গায় অনেকটা বন্দির মতোই থাকতে হবে প্রায় 6 লাখ মানুষকে। ইসরায়েলের অনেক রাজনীতিবিদ এর বিরোধিতা করলেও অনেকটা জোর করেই পরিকল্পনাটি বাস্তবায়নের চেষ্টা চালিয়ে যাচ্ছেন দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ইসরায়েলি বাধায় ভয়াবহ খাদ্য সংকটে পড়ে অঞ্চলটির 10% শিশু অপুষ্টিতে ভুগছে। মঙ্গলবার জাতিসংঘের শরণার্থী সংস্থা এ তথ্য জানিয়েছে। মার্চের শুরুতে IDF এর কঠোর অবরোধের পর থেকে এ সংখ্যা ব্যাপক হারে বেড়েছে বলে জানায় সংস্থাটি। এর আগে গাজার উত্তরাঞ্চলে দুর্ভিক্ষের সতর্কতা জারি করেছে আন্তর্জাতিক সহায়তা সংস্থাগুলো। এদিকে চলতি মাসে গাজার জন্য যুদ্ধ পরবর্তী সংস্কার পরিকল্পনা এবং ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতি নিয়ে আলোচনা করা হবে জাতিসংঘ সম্মেলনে। ফরাসি পররাষ্ট্রমন্ত্রী জিন নোয়েল ব্যারট এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, এই সম্মেলনের লক্ষ্য হবে যুদ্ধ পরবর্তী গাজার রূপরেখা তৈরি এবং ফ্রান্স ও তার মিত্রদের মাধ্যমে ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতি আদায়। বিনয়ামিন, RTV। ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধের শর্তে যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা নয় বলে সাফ ওয়াশিংটনকে জানিয়ে দিয়েছে তেহরান। সম্প্রতি ইরান ও যুক্তরাষ্ট্র পরমাণু কর্মসূচি নিয়ে কয়েক দফা আলোচনা করলেও চুক্তিতে পৌঁছানো যায়নি। আর এরই প্রেক্ষাপটে তেহরান জানিয়েছে শক্তিপূর্ণ কাজে পারমাণবিক শক্তি ব্যবহারের অধিকার থেকে তারা কোনোভাবেই সরে আসবে না। আর ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির উপদেষ্টা আলী বেলায়েতি বলেছেন, সমৃদ্ধকরণ কার্যক্রম বন্ধের শর্তে কোনো আলোচনা নয়। যদিও ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানও সম্প্রতি এক বিবৃতিতে বলেছেন, আলোচনার সব পথ খোলা আছে এবং ইরান সবসময় কূটনীতি ও গঠনমূলক আলোচনাকে সমর্থন করে। ভারতীয় নার্স নিমিশা প্রিয়ার ফাঁসির আদেশ স্থগিত করেছে ইয়েমেন। দেশটির নাগরিক তালাল আব্দো মাহদিকে হত্যার দায়ে 16 জুলাই ফাঁসি কার্যকর হওয়ার কথা ছিল নিমিশার। এর 24 ঘন্টা আগে দণ্ডাদেশ স্থগিত করল ইয়েমেনের বিচার বিভাগ। এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম BBC। তবে মৃত্যুদণ্ড স্থগিত বলেও বাতিল হয়নি। এর আগে ইয়েমেনের সর্বোচ্চ আদালতের আপিলের পাশাপাশি দেশটির প্রেসিডেন্টের কাছে ক্ষমা প্রার্থনা করেও সফল হননি নিমিশার আইনজীবীরা। ইয়েমেনের আইন অনুযায়ী আর্থিক ক্ষতিপূরণ নিয়ে অভিযোগ তুলে নিতে পারে বাদীপক্ষ। সেক্ষেত্রে দণ্ডাদেশ বাতিল হয়ে যায়। ইয়েমেনে নিমিশার মামলা পরিচালনা করছে সেভ নিমিশা প্রিয়া ইন্টারন্যাশনাল অ্যাকশন কাউন্সিল নামের একটি সংস্থা। এদিকে যুক্তরাষ্ট্রে ভ্রমণে গিয়ে $1300 বা বাংলাদেশি মুদ্রায় প্রায় 1,59,000 টাকা মূল্যের পণ্য চুরি করে ধরা খেলেন এক ভারতীয় নারী।
স্টোর থেকে পণ্য চুরির অভিযোগে এবার তদন্তের মুখে পড়েছেন এক ভারতীয় নারী। এই ঘটনায় একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক তিরস্কারের মুখে পড়েছে। বিস্তারিত রাকিব হাসানের রিপোর্টে। চুরির দায়ে যুক্তরাষ্ট্রে ভ্রমণে গিয়ে ধরা খেলেন এক ভারতীয় নারী। তার চুরিকৃত পণ্যের মূল্য বাংলাদেশি টাকায় 1,59,000। পরবর্তীতে তার ভিডিও ছড়িয়ে পড়লে সমালোচনা ও তিরস্কারের শিকার হন সেই নারী। এনডিটিভি বলছে, যুক্তরাষ্ট্রে ভ্রমণে যাওয়া এক ভারতীয় নারীকে টার্গেট নামের খুচরা বিক্রেতা চেইনের এক দোকান থেকে পণ্য চুরির অভিযোগে তদন্তের মুখোমুখি হতে হয়েছে। যুক্তরাষ্ট্রের ইলিনয় অঙ্গরাজ্যের একটি টার্গেট স্টোরে 7 ঘন্টার বেশি সময় ঘোরাঘুরির পর তার সন্দেহজনক আচরণ লক্ষ্য করে কর্মীরা পুলিশে খবর দেন। ভিডিওতে দেখা যায়, পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে ওই নারী বিষয়টি মীমাংসা করতে চান এবং পণ্যগুলোর দাম পরিশোধের প্রস্তাব দেন। তিনি জানান, এই বিষয়টির জন্য তিনি দুঃখিত, সেই সঙ্গে তিনি এই দেশের মানুষ নন এবং এখানে তিনি থাকবে না বলেও জানান তিনি। উত্তরে নারী পুলিশ কর্মকর্তা বলেন, আপনার ভারত থেকে জিনিস চুরি করা বৈধ? আমার তো মনে হয় না। এরপর বিল যাচাই করে কাগজপত্র প্রক্রিয়ার জন্য পুলিশ তাকে হাতকড়া পরিয়ে স্টেশনে নিয়ে যায়। ভিডিওতে বলা হয়, ওই নারীর বিরুদ্ধে গুরুতর অপরাধের অভিযোগ আনা হচ্ছে, যদিও তাকে এখনও আনুষ্ঠানিকভাবে গ্রেপ্তার করা হয়নি, তবে অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে। এদিকে এই ঘটনার ভিডিও ইউটিউবে প্রকাশিত হওয়ার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে তা ছড়িয়ে পড়ে এবং ব্যাপক আলোচনার সৃষ্টি করে, বিশেষ করে অভিবাসীদের আইন পালন, মার্কিন ভিসা ও অভিবাসন নীতির পরিণতি নিয়ে। ঘটনার পর টার্গেট কর্তৃপক্ষ এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি। পুলিশ বিভাগ থেকেও এখনও বিস্তারিত তথ্য দেওয়া হয়নি। তবে ভিডিওটি ঘিরে অনলাইনে নানা প্রতিক্রিয়া দেখা গেছে। একজন মন্তব্য করেন, তিনি নিজেও অভিবাসী, কিন্তু কখনো ভাবতেও পারে না এমন কাজ করার। সম্প্রতি যুক্তরাষ্ট্রের টেক্সাসে আরও এক ভারতীয় শিক্ষার্থীকে চুরির অভিযোগে অভিযুক্ত করা হয়, সেটিও ব্যাপক আলোচনার জন্ম দিয়েছিল। তদন্তের অংশ হিসেবে ক্যাপ্টেন ও ক্রু সহ মোট 17 জনকে আটক রাখা হয়েছে। রাকিব হাসান, RTV। ইউরোপ জুড়ে চলছে তীব্র তাপপ্রবাহ। আবহাওয়াবিদরা বলছে, শেষ কবে এত গরমে কষ্ট পেয়েছে ইতালি, ফ্রান্স, স্পেনের মতন দেশগুলো তা মনে করতে পারছেন না অনেকেই। তবে গেল কয়েকদিনে নাজেহাল অবস্থা ইউরোপের বিভিন্ন দেশের নাগরিকদের। শুধু স্পেনেই গেল 2 মাসে প্রায় 1200 জনের প্রাণহানি হয়েছে। ফ্রান্সে বন্ধ ঘোষণা করা হয়েছে অন্তত 1800 শিক্ষা প্রতিষ্ঠান। মিলান, রোম সহ ইতালির 17টি স্থানে রেড অ্যালার্ট জারি করা হয়েছে। আরও জানাচ্ছেন ইমতিয়াজ আহমেদ। ইউরোপের এ তাপপ্রবাহকে ব্যতিক্রম বলে আখ্যা দিয়েছেন আবহাওয়াবিদরা। পশ্চিম ইউরোপের দেশ স্পেনে তাপমাত্রা ছাড়িয়েছে 40 ডিগ্রি সেলসিয়াস। দাবদাহে দেশটির গ্যালিসিয়া, লা রিওহা, আস্তোরিয়াস ও ক্যান্তাব্রিয়া এলাকায় সবচেয়ে বেশি মানুষের মৃত্যু হয়েছে। উচ্চ তাপমাত্রার কারণে স্পেনে গেল 2 মাসে 1180 জনের মৃত্যু হয়েছে। নিহতদের বড় একটি অংশের বয়স 65 বছরের ঊর্ধ্বে, আর অর্ধেকের বেশি নারী। এসব তথ্য নিশ্চিত করেছে দেশটির পরিবেশ মন্ত্রণালয়। ফ্রান্সের বহু শহরে রেকর্ড গরমে 1800-এরও বেশি স্কুল কলেজ বন্ধ ঘোষণা করা হয়েছে। বন্ধ রাখতে হয়েছে প্যারিসের আইফেল টাওয়ার। দেশটির 16টি অঞ্চলে জারি করা হয়েছে লাল সতর্কতা। এছাড়া গ্রিসের রাজধানী অ্যাথেন্সের আশপাশে দাবানলে পড়ে গেছে বহু ঘরবাড়ি। বাসিন্দাদের সরিয়ে নেওয়া হয়েছে আশ্রয়কেন্দ্রে। জার্মানিতেও তাপমাত্রা 38 ডিগ্রির কাছাকাছি পৌঁছেছে। কর্তৃপক্ষ জানায়, পানির স্তর কমে যাওয়ায় রাইন নদীতে নৌযান চলাচল ব্যাহত হচ্ছে। ইউরোপে দ্রুত উষ্ণতা বৃদ্ধি পাচ্ছে, যা অতীতে লক্ষ্য করা যায়নি বলেই মনে করছেন আবহাওয়াবিদরা। পিছিয়ে নেই জার্মানি, ইতালিও। ইতালির নেপলস ও পালমিরার তাপমাত্রা 40 ডিগ্রি ছুঁই। রোম ও মিলান সহ ইতালির 18টি শহরে লাল সতর্কতা জারি করা হয়েছে। তীব্র দাবদাহে লাল সতর্কতা জারি রয়েছে অস্ট্রিয়া, বসনিয়া ও হার্জেগোভিনা, সার্বিয়া, স্লোভেনিয়ার মতো দেশগুলোতেও। এদিকে দাবানলের কারণে তুরস্কে 50,000-এর বেশি মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। ইতালিতে তাপজনিত কারণে 2 জনের মৃত্যু হয়েছে। লোমবার্ডি, এমিলিয়া সহ 13টি অঞ্চলে মধ্যাহ্নে বাইরে বেরোতে নিষেধ করা হয়েছে।
পরিসংখ্যান বলছে মহাদেশগুলোর মধ্যে ইউরোপই সবচেয়ে দ্রুত উষ্ণ হয়ে উঠছে। বিশ্বে যেখানে প্রতি দশকে গড় তাপমাত্রা বৃদ্ধির হার 0.2 ডিগ্রি সেলসিয়াস, সেখানে ইউরোপে এ হার 0.5 ডিগ্রি সেলসিয়াস। ইমতিয়াজ আহমেদ, RTV। ভারী বৃষ্টিপাতে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক ও নিউ জার্সি সহ বেশ কিছু এলাকায় আকস্মিক বন্যা দেখা দিয়েছে। এমন পরিস্থিতিতে নিউ জার্সিতে জরুরি অবস্থা ঘোষণা করেছে গভর্নর ফিল মারফে। বৃষ্টিতে সৃষ্ট আকস্মিক বন্যার কারণে শহর দুটির বিভিন্ন জায়গায় যানবাহন আটকে যায়, বন্ধ হয়ে যায় সাবওয়ে লাইন। মূলত গেল কয়েকদিনের বৃষ্টিতে নিউ ইয়র্ক, নিউ জার্সি, পেনিসিলভেনিয়া এবং এর আশপাশের অঞ্চলে আকস্মিক বন্যার সতর্কতা জারি করা হয়। বন্যার কারণে নিউ জার্সির কিছু বাস ও ট্রেন নির্ধারিত সময়ে গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে যেতে পারেনি। এদিকে বন্যার পানিতে নিউ ইয়র্ক সিটির কিছু সাবওয়ে লাইন সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। যেগুলো সচল ছিল সেখানেও ট্রেনগুলো প্রচণ্ড বিলম্ব নিয়ে চলাচল করেছে। আর এরই সাথে শেষ করছি সারাদিনের বিশ্ব। RTVর সাথে সংযুক্ত থাকুন, মতামত জানান RTVর সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে।